আসসালামু আলাইকুম। আমি মাসারুল ইসলাম শাওন। স্টোরি টেলিং বাই শাওনের সকল লিসেনারদের জানাই সাদর আমন্ত্রণ। আজকের আয়োজন হচ্ছে স্টোরি টেলিং বাই শাওনের নতুন সংযোজন। আমরা এখন থেকে প্রত্যেক সোমবার রাত 11টা 59 মিনিটে আপনাদের জন্য বিভিন্ন উপন্যাসের অডিও নিয়ে আসব, অর্থাৎ বলতে পারেন অডিও বুক স্টোরিজ। বিখ্যাত বিখ্যাত উপন্যাসিকদের কিছু রহস্যময় ভৌতিক উপন্যাস আমরা এই আয়োজনে আপনাদের পড়ে শোনাবো। আপনাদের কেমন লাগছে বা কেমন আহ, আমরা পারফরমেন্স দিচ্ছি সেটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন। এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের কালো জাদুকর। আমরা সরাসরি উপন্যাসে চলে যাই। শুরু করছি হুমায়ুন আহমেদের কালো জাদুকর। কালো জাদুকর গল্পটি শুরু করবার আগে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ একটা ভূমিকা লিখেছেন। আমরা প্রথমে সেই ভূমিকাটা শুনে আসি। হুমায়ুন আহমেদ লিখেছেন, আমি যা বিশ্বাস করি তাই লিখি, অবিশ্বাস থেকে কিছু লিখতে পারি না। আমার বিশ্বাসের জগৎটা আবার খুবই বিচিত্র। সেই বিচিত্র বিশ্বাসের একটা গল্প লিখলাম। গল্পটিকে গুরুত্বের সঙ্গে গ্রহণ না করাই ভালো হবে। হুমায়ুন আহমেদ, 9 ফেব্রুয়ারি 1998, ধানমন্ডি, ঢাকা। এরপর লেখক তার গল্পটি শুরু করেছেন। গল্পটি শুরু হয়েছে অনেকটা এভাবে। পৌষের শুরু, জাকিয়ে শীত পড়েছে। সবাই বলা বলি করছে গত 20 বছরে এমন শীত পড়েনি। এবছর বুড়ো মরা শীত পড়েছে। এই শীতে দেশের সব বুড়ো বুড়ি মরে যাবে। প্রতি শীতেই এ জাতীয় কথা লোকজন বলে। তবে এবারের কথাটা বোধহয় সত্যি। নেত্রকোনা বিউটি বুক সেন্টারের মালিক মবিন উদ্দিনের তাই ধারণা। মবিন উদ্দিনের গায়ে ফুল হাতা সোয়েটার, লাল রঙের মাফলারে মাথা কান সব ঢাকা। তারপরেও বাড়তি সাবধানতা হিসেবে ট্রাঙ্ক থেকে পুরনো একটা শাল বের করে তিনি গায়ে জড়িয়ে দিয়েছেন। শাল থেকে ন্যাপথলিনের বিকট গন্ধ আসছে। গন্ধ আগে টের পাওয়া যায়নি, রাস্তায় নেমে টের পেলেন। তার গা গুলোতে লাগলো। তার গন্ধ বিষয়ক সমস্যা আছে। কড়া কোনো গন্ধই সহ্য হয় না। শুরুতে গা গুলাতে থাকে, তারপর মাথা ধরে, বমি বমি ভাব হয়। একবার কি মনে করে কাঁঠাল চাপা ফুলের গন্ধ শুকেছিলেন। গন্ধটা সাই করে মাথার ভেতর ঢুকে গেল। তারপর কি যে অবস্থা! তিনি বমি করতে শুরু করলেন। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত 8 বার বমি করে চোখ টোক উল্টে বিছানায় পড়ে গেলেন। ডাক্তার আনতে হলো, স্যালাইন দিতে হলো। হুলস্থুল ব্যাপার। শাল থেকে এত কড়া ন্যাপথলিনের গন্ধ আসবে জানলে তিনি ভুলেও শাল গায়ে দিতেন না। বড় বড় ভুল মানুষ জেনে শুনে করে না, নিজের অজান্তেই করে। গন্ধওয়ালা শাল গায়ে দেয়া তার জন্য বড় ধরনের ভুল। শুরুতে ভুলটা ধরা পড়েনি, কারণ তার নাক ঢাকা ছিল মাফলারে। নাকে গন্ধ যেতে পারছিল না। রাস্তায় নেমে বড় গাঙের বাঁধের উপর নতুন রাস্তায় ওঠার পর নাক থেকে মাফলার সরে গেল। আর সঙ্গে সঙ্গেই সেই সাই করে ন্যাপথলিনের গন্ধ তার নাকের ভেতর দিয়ে একেবারে মগজে ঢুকে গেল। তিনি কি করবেন ভেবে বের করতে পারলেন না। অর্ধেকের বেশি পথ চলে এসেছেন, আবার বাসায় ফিরে যাওয়ার কোনো অর্থ হয় না। শালটা খুলে রাস্তায় ফেলে দেওয়া যায় না। তিনি দরিদ্র মানুষ। তার অল্প কিছু দামি জিনিসপত্রের একটা হচ্ছে এই খাদ্য, এই অখাদ্য জিনিসটা। 19 বছর আগে বিয়েতে এক মামা শ্বশুর দিয়েছিলেন। 19 বছরেও শালটার কিছু হয়নি। পৌষের এই প্রচন্ড শীতে শাল গায়ে দেওয়ার জন্যই মোটামুটি গরম লাগছে। শুধু গন্ধটা কষ্ট দিচ্ছে। মাথা ঝিমঝিম করা শুরু হয়েছে। গা এখনো গোলাতে আরম্ভ করেনি, তবে শুরু করবে। কে জানে, রাস্তার পাশে বসেই হয়তো বমি করতে হবে। এটা নিশ্চয়ই কোনো রোগ, তবে হাস্যকর হলেও এই রোগের চিকিৎসা হওয়া উচিত। রোগটা সারা জীবন তাকে কষ্ট দিয়েছে। মমিনুদ্দিন দ্রুত হাঁটছেন, সূক্ষ্ম চেষ্টা চালাচ্ছেন গন্ধকে পেছনে ফেলে এগিয়ে যেতে।
লাভ হচ্ছে না, গন্ধ সঙ্গে সঙ্গেই আসছে। নাক বন্ধ করে তিনি এখন মুখে শ্বাস নিচ্ছেন। কাজটা ভুল হচ্ছে, এতে বুকে দ্রুত ঠান্ডা লেগে যায়। তিনি যাচ্ছেন নেত্রকোনা রেল স্টেশনের উত্তরে বৈদ্যহাটা, তার ছোট বোন রাহেলার বাসায়। রাহেলার বড় মেয়ে মিতুর বিয়ের কথা হচ্ছে, পাত্রপক্ষের কয়েকজন আসবে, চাটা খাবে, পাকা কথা হবে। তার উপস্থিত থাকা অত্যন্ত জরুরি। জরুরি না হলে তিনি বেরোতেন না। কয়েকদিন ধরে তার শরীর ভালো যাচ্ছে না। রোজ সন্ধ্যার দিকে গা কাঁপিয়ে জ্বর আসছে, মনে হয় ম্যালেরিয়া। লোকজন যে বলছে দেশ থেকে ম্যালেরিয়া চলে গেছে, এটা ঠিক না। কিছুই পুরোপুরি চলে যায় না, কিছু ফিরে ফিরে আসে। ম্যালেরিয়া আবার ফিরে এসেছে এবং তাকে শক্ত করে ধরেছে। মবিনুদ্দিন বাঁধের রাস্তা ছেড়ে মাছপট্টি দিয়ে বাজারে ঢুকে গেলেন। বাজার থেকে রিক্সা নেবেন। তার হাঁটতে ভালো লাগছে না। ভালো লাগলে হাঁটতে হাঁটতেই যেতেন, কিছু এক্সারসাইজ হতো। তার বয়স 50-এর মতো। এই বয়সে হাঁটাহাঁটির মতো এক্সারসাইজ অত্যন্ত জরুরি। হাঁটাহাঁটি একেবারেই হচ্ছে না। সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত বইয়ের দোকানে বসে বসে শরীর ধসে গেছে। তাও যদি বিক্রি বাট্টা হতো একটা কথা ছিল, কোনো বিক্রি নেই। বইয়ের দোকান না দিয়ে একটা ভিডিও ক্যাসেটের দোকান দিলে হতো। রমরমা ব্যবসা। এক এক সময় এক এক জিনিসের সিজন আসে। এখন ভিডিও ক্যাসেটের সিজন। রাত 8টার মতো বাজে। প্রচন্ড শীতের কারণেই বোধ হয় বাজারের বেশিরভাগ দোকানপাট বন্ধ। নিধু সাহার কাপড়ের দোকানটা খোলা। ক্যাশ বাক্সের সামনে নিধু সাহা বিরস মুখে বসে আছে। বিক্রি বাটা মনে হয় ভালো না। মাছপট্টির সামনে চায়ের স্টলটা খোলা, সেখানে হিন্দি গান হচ্ছে, মেরা বাচপন চালা গেয়া। কয়েকজন কাস্টমার বসে বসে বিরক্ত মুখে চা খাচ্ছে। হিন্দি গান তাদের বিরক্তি দূর করতে পারছে না। চায়ের স্টলে হিন্দি গান ছাড়া অন্য গান বাজানো হয় না কেন ভাবতে ভাবতে রিক্সার খোঁজে মমিনুদ্দিন এদিক ওদিক তাকলেন। কোনো রিক্সা নেই। চারদিক পুরোপুরি ফাঁকা। এই শীতে কোনো রিক্সাওয়ালাই বোধ হয় রিক্সা বের করেনি। সবাই কাঁথামুড়ি দিয়ে ঘুমোচ্ছে। মমিনুদ্দিনের মনে হলো মাছপট্টিতে ঢুকে তিনি আরেকটা বড় ভুল করেছেন। তীব্র ও বিকট মাছের গন্ধে তার প্রায় দম আটকে আসছে। মাছপট্টিতে মাছ নেই, কিন্তু মাছের গন্ধ রয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে খারাপ গন্ধের একটা হলো কাঁচা মাছের গন্ধ। এই গন্ধ নাকি নিয়ে লোকজন চা খাচ্ছে কি করে তিনি ভেবে পেলেন না। তিনি মাথার মাফলার খুলে নাকে চেপে দ্রুত হাঁটছেন। মাছপট্টি ছাড়লেই দর্জি পট্টি। আর একটু এগুলেই বড় রাস্তায় পড়বেন। বড় রাস্তায় রিক্সা পাওয়া যাবে। রিক্সা নিয়ে নেত্রকোনা বড় স্টেশনে চলে যাবেন। সেখান থেকে 20-25 গজ গেলেই রাহেলার বাসা। দর্জিপট্টির মোড়ে এসে মুবিনুদ্দিন থমকে দাঁড়ালেন। বেশ কিছু লোকজন একটা লাইট পোস্টের কাছে ভিড় করে আছে। বাজারের ভেতর কয়েকটা লাইট পোস্ট, কিন্তু কোনোটাতে আলো নেই। এই একটাতেই টিউবলাইট জ্বলছে। এই আলোয় মজাদার কিছু বোধ হয় হচ্ছে। মজা ছাড়া এই শীতে এতগুলো মানুষ জড়ো হবে না। লোকজন বেশি থাকলে হইচই সারা শব্দ হয়। এখানে কোনো শব্দ নেই। মনে হচ্ছে সবাই নিঃশ্বাস বন্ধ করে কি যেন দেখছে। তিনিও উকি দিলেন। নিঃশ্বাস বন্ধ করে দেখার মতো কিছু না। একজন ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাচ্ছে। বিস্ময়কর কোনো ম্যাজিকও না। বেদারা যেমন ফালতু ধরনের ম্যাজিক দেখায় সেরকম। হাতে একটা বল থাকে, একটা বল থেকে দুটা হয়, তিনটা হয়, আবার সব বল শূন্যে মিলিয়ে যায়। এই লোকের ম্যাজিকও সেই রকম। শুধু তার হাতে বল নেই, আছে পুতুল, ছোট ছোট পুতুল। পুতুলগুলো দেখতে খুব সুন্দর, একেবারে ঝকঝক করছে। একটা পুতুল থেকে দুটা হচ্ছে, তিনটা হচ্ছে, আবার একটা হয়ে যাচ্ছে। এই হলো খেলা। খুবই ফালতু। এতগুলো মানুষ হাড় কাঁপানো শীতে নিঃশ্বাস বন্ধ করে ম্যাজিক দেখছে কেন মবিনুদ্দিন ভেবে পেলেন না। এমন না যে এরা কোনোদিন ম্যাজিক দেখেনি। নেত্রকোনা বেশ বড় শহর। নানান ধরনের রং তামাশা এই শহরে 2 দিন পরপরই হচ্ছে। এই তো কয়েকদিন আগে মৃত্যুকূপ বলে একটা ব্যাপার হয়ে গেল। একটা ছেলে কুয়া কেটে তার ভেতর চোখ বেঁধে মোটর সাইকেল চালিয়েছে। খুবই নাকি ভয়ঙ্কর ব্যাপার। তিনি দেখতে পারেননি। 5 টাকা করে টিকিট করেছিল। অকারণে 5টা টাকা খরচ করতে মায়া লাগলো। পথের উপর ম্যাজিক দেখার একটা সুবিধা হলো টিকিট কাটতে হয় না। এই লোকের পুতুলের খেলা তিনিও কিছুক্ষণ দাঁড়িয়ে দেখতে লাগলেন। মমিনুদ্দিন ম্যাজিক দেখার জন্য দাঁড়ালেন।
আবার ঠিক যে ম্যাজিক দেখার জন্য দাঁড়ালেন তাও না। দ্রুত হেঁটে আসায় বুকে হাত ধরে গিয়েছিল। তিনি দাঁড়ালেন খানিকটা বিশ্রামের জন্য। লোকটার ম্যাজিক শুরুতে যতটা খারাপ ভেবেছিলেন ততটা খারাপ না। বেদারা একটা বল দুটা করার সময় হাতের মুঠি বন্ধ রাখে, এই লোক তা করছে না। তার খোলা হাতের তালুতেই পুতুলটা বসানো, সেখানেই একটা পুতুল দুটো হচ্ছে, তিনটা হচ্ছে। যা ঘটছে চোখের সামনেই ঘটছে। কিভাবে ঘটছে কে জানে। তিনি কোথায় যেন পড়েছিলেন যে ম্যাজিক যত বিস্ময়কর সেই ম্যাজিকের ভেতরের কৌশল তত সহজ। এই লোকের পুতুলের ম্যাজিকের কৌশলও হয়তো খুব সহজ। অন্য পুতুল দুটো নিশ্চয়ই হাতের তালুর পেছনেই লুকানো, দেখা যায় না এমন কোনো সুতো দিয়ে বাঁধা। একটা পুতুল চোখের সামনে দুটো হয়ে যাচ্ছে, তিনটা হয়ে যাচ্ছে। লোকটা হাতের মুঠো পর্যন্ত বন্ধ করছে না। আশ্চর্য তো। মঈনুদ্দিন ম্যাজিশিয়ানের দিকে আগ্রহ নিয়ে তাকালেন। হিপনোটিজম, চোখের ধান্দা। ম্যাজিশিয়ান লোকটা রোগা এবং লম্বা, গায়ের রং কালো, বেশ কালো। মাথার চুল নিগ্রোদের চুলের মতো কোঁকড়ানো। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে পৌষ মাসের এই প্রচন্ড শীতে লোকটা বলতে গেলে বিনা কাপড়ে দাঁড়িয়ে আছে। গায়ে গোলাপি রঙের পাতলা একটা সুতির শার্ট, পরনে পায়জামা, খালি পা। এই পোশাকে কার্তিক মাসের শীত মানার কথা না, পৌষ মাসের শীত কি মানবে। বেচারা কষ্ট পাচ্ছে। তিনি নিজে ফুল হাতা সোয়েটারের উপর শাল চাপিয়েও শীত মানাতে পারছেন না। শালের ফাঁক দিয়ে হাওয়া ঢুকে শরীর কাঁপিয়ে দিচ্ছে। দরিদ্র হওয়ার কি কষ্ট। এই প্রচন্ড শীতে বেচারাকে প্রায় খালি গায়ে ম্যাজিক দেখাতে হচ্ছে। ম্যাজিক শেষ হবার পর সে সবার কাছে হাত পাতবে, ভিক্ষা চাইবে। কষ্ট করে খেলা দেখানোর পরেও তাকে ভিক্ষুকদের মতো নতজানু হয়ে কৃপা প্রার্থনা করতে হবে। মঈনুদ্দিন তার পাঞ্জাবির পকেটে হাত দিলেন। দুটা 5 টাকার নোট খচখচ করে উঠল। না, 5 টাকা দেয়া যায় না। 1 টাকা 2 টাকা হলে দেয়া যেত, 5 টাকা অনেক টাকা। মঈনুদ্দিনের একটু মন খারাপ হলো। বেশিরভাগ লোকই তার মতো আচরণ করবে, খেলা শেষ হবার পর কিছু না দিয়েই চলে যাবে। তার জন্য লজ্জিতও বোধ করবে না। মানুষের দুঃখ কষ্ট দেখে দেখে সবাই অভ্যস্ত হয়ে গেছে। অন্যের কষ্টে এখন আর কেউ লজ্জিত বোধ করে না। মঈনুদ্দিন লজ্জা ও অস্বস্তি নিয়ে ম্যাজিশিয়ানের দিকে তাকালেন। আশ্চর্য, ম্যাজিশিয়ানও তার দিকে তাকিয়ে আছে, স্থির চোখে তাকিয়ে আছে। চোখে পলক পর্যন্ত ফেলছে না। তার চোখ বড় বড় এবং হাসি হাসি, যেন সে মঈনুদ্দিনকে দেখে খুব মজা পাচ্ছে। মঈনুদ্দিন যে তাকে 5 টাকা দিতে গিয়েও দিচ্ছেন না তা বুঝে ফেলেছে। মঈনুদ্দিনের একটু অস্বস্তি বোধ হলো। একটা লোকের সামনে কেউ যখন ম্যাজিক ট্যাজিক দেখায় তখন সে বিশেষ কারোর দিকে স্থির চোখে তাকিয়ে থাকে না, সবার দিকেই তাকায়, কিংবা কারো দিকেই তাকায় না। যখন বিশেষ কারো দিকে তাকায় তখন ধরেই নিতে হয় ম্যাজিশিয়ানের কোনো বদমতলব আছে। এমন কোনো ম্যাজিক তাকে নিয়ে সে করবে তাতে সে অপমানের চূড়ান্ত হবে। অন্যরা সে অপমান দেখে খুব মজা পাবে। এই বিষয়ে তার তিক্ত অভিজ্ঞতা আছে। বছর 10 আগে কি একটা কাজে গৌরীপুর গিয়েছিলেন। দিনে দিনে কাজ শেষ করে রাতের ট্রেনে নেত্রকোনা ফেরার জন্য স্টেশনে এসে বসে আছেন। রাত 12টায় ট্রেন, বাজছে মাত্র 9টা। সময় আর কাটতেই চাচ্ছে না। সময় কাটানোর জন্য তিনি গৌরীপুর জংশনের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত হাঁটাহাঁটি করছেন। হঠাৎ দেখলেন এক জায়গায় ম্যাজিক দেখানো হচ্ছে। চ্যাংড়া মতো এক ম্যাজিশিয়ান তাসের খেলা, পিং পং বলের খেলা দেখাচ্ছে। খুব হাততালি করছে। তিনিও কৌতূহলী হয়ে দাঁড়ালেন। সেই দাঁড়ানোই কাল হলো। চ্যাংড়া ম্যাজিশিয়ান তার দিকে তাকিয়ে মধুর গলায় বলল, ভাইজান একটু সামনে বাড়েন। তিনি এগুলেন। ম্যাজিশিয়ান তার হাত ধরে বললেন, ভাইজানের নাম কি? তিনি তখন অস্পষ্টভাবে বুঝতে পারলেন তাকে নিয়ে রসিকতা শুরু হয়ে গেছে। তার বিব্রত ভঙ্গি দেখে দর্শক হাসতে শুরু করেছে। কোনো বুদ্ধিমান ম্যাজিশিয়ানই দর্শকদের হাসানোর এই সুযোগ নষ্ট করবে না। চ্যাংড়া ম্যাজিশিয়ানও তা করল না। মধুর গলায় বলল, বলেন ভাইজান বলেন, নাম বলেন, বুলন্দ আওয়াজে বলেন। তিনি নাম বললেন। ততক্ষণে তার কপাল ঘামতে শুরু করেছে, পা কাঁপছে। এই কি বিপদে পড়া গেল। আচ্ছা ভাইজান, সত্যি কইরা বলেন দেখি, আপনি মানুষ না মুরগি?
এই অপমানকর হাস্যকর প্রশ্নের তিনি কি জবাব দেবেন? ভয় এবং আতঙ্কে তার বুকে ব্যথা শুরু হয়ে গেল। ম্যাজিশিয়ান ফিসফিস করে বলল, মুরগি হইলে কোক্কর কো কইরা একটা ডাক দেন, দেন ডাক দেন। কোক্কর কো করে ডাক দেবার বদলে তিনি কপালের ঘাম মুছলেন। ম্যাজিশিয়ান তার হাত ধরল, কানের কাছে মুখ নিয়ে গানের মতো করে বলল, মুরগি বলে কোকর কো, মোরগ বলে কি গো, তোমার হইছে কি? দর্শক এসে খেতে হেসে প্রায় গড়াগড়ি খেতে লাগলো। তিনি মনে মনে বললেন, আল্লাহ, তুমি আমাকে এ কি অপমানের মধ্যে ফেললে। অপমানের তখন মাত্র শুরু, এরপর যা আরম্ভ হলো তা ভাবলেও তিনি এখনো শিউরে ওঠেন। চ্যাংরা ম্যাজিশিয়ান তার পাঞ্জাবের পেছনে হাত দিয়ে একটা ডিম বের করে নিয়ে এলো। তারপর ডিম আনতেই শুরু করলো, একটার পর একটা। একসময় গম্ভীর গলায় বলল, ভাইজান দেহি বিলাতি মুরগি, ডিম পারতেই আছে পারতেই আছে। পুতুল হাতে এই জাদুকর চ্যাংরা ম্যাজিশিয়ানের মতো না, সে তার দিকে এখনো তাকিয়ে আছে। সেই তাকানোয় মমতা আছে। তার চোখের দৃষ্টি বলে দিচ্ছে সে কাউকে অপমান করবে না, কয়েকটা পুতুল নিয়ে মজার কিছু খেলা দেখাবে। সম্ভবত টাকা পয়সাও চাইবে না, কেউ দিলে দেবে, না দিলে না। ম্যাজিশিয়ানদের নিয়মই হচ্ছে বকবক করা, অকারণে কথা বলে লোকজনদের বিভ্রান্ত করা। এই লোক তাও করছে না। মমিনুদ্দিন অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছেন, এখন পর্যন্ত তিনি ম্যাজিশিয়ানের কোনো কথাই শোনেননি। এই জাদুকরের গলার স্বর নিশ্চয়ই গৌরীপুরের চ্যাংরা ম্যাজিশিয়ানের মতো কর্কশ না। তার গলার স্বর শুনতে পারলে ভালো লাগতো। জাদু দেখানো শেষ হলে সে একসময় কথা বলবে, ততক্ষণ অপেক্ষা করা যাবে না, এমনিতেই দেরি হয়ে গেছে। আরে আরে, এ কি, পুতুলগুলো দেখি বেলি ফুল হয়ে গেল। ম্যাজিশিয়ানের হাত ভর্তি বেলি ফুল, আর কি গন্ধ ফুলের! তিনি এত দূর থেকেও গন্ধ পেলেন। মমিনুদ্দিন বড় রাস্তার দিকে রওনা হলেন। তার মন একটু খুঁতখুত করতে লাগলো। জাদুকরকে 5টা টাকা দিয়ে এলেও পারতেন। এই প্রচন্ড শীতে বেচারা শুধু পাতলা একটা শার্ট গায়ে দিয়েছিল। আহারে! একটা বিস্ময়কর ব্যাপার মমিনুদ্দিন লক্ষ্য করলেন না, তার গন্ধ সমস্যার সমাধান হয়ে গেছে। তিনি ন্যাপথলিনের কড়া গন্ধ পাচ্ছেন না। তাকে নর্দমা টপকে যেতে হলো, যেখানে একটা কুকুর মরে গলে পড়ে আছে। তার পচা শরীর থেকে বিকট গন্ধ আসছে। তিনি সেই বিকট গন্ধও পেলেন না। তার নাকে বেলি ফুলের মিষ্টি সৌরভ লেগে রইল। বিয়ের আলাপ শেষ হলো রাত 11টায়। মমিনুদ্দিনের বিরক্তির সীমা রইল না। একই কথা 6বার 7বার করে বলা হচ্ছে। সামান্য একটা তারিখ ঠিক করা নিয়ে এত কথা বলবারই বাকি আছে। বিয়ের তারিখ ঠিক হলো মাঘ মাসের 1 তারিখ, শুক্রবার। জুমার নামাজের পর এজিন কাবিন হবে। 40,000 টাকা কাবিন, অর্ধেক জেওর পাতিতে উৎসুক। ছেলেকে দিতে হবে একটা মোটর সাইকেল, আর কিছু না। মোটর সাইকেলের তার নাকি খুব শখ। মোটর সাইকেলের বাইরে যদি মেয়ের বাবা মা শখ করে কিছু দিতে চায় দিবে, তবে পাত্রপক্ষের কোনো দাবি নেই। আলোচনার শেষে খাওয়া দাওয়া, কোরমা, পোলাও, ঝাল গোস্ত, ফিন্নি, প্রচুর আয়োজন। রাহেলার রান্না ভালো। মমিনুদ্দিন আরাম করে খেলেন। ঘরে ফেরার জন্য যখন উঠলেন তখন রাত বাজে 12টা। রাহেলা বলল, ভাইজান, রাতটা থেকে যান, শীতের মধ্যে কোথায় যাবেন? মবিন সাহেব থেকে যেতে পারতেন। বাসায় বলে এসেছেন বেশি দেরি হলে থেকে যাবেন। থেকে গেলে তাকে নিয়ে বাসায় কেউ দুশ্চিন্তা করবে না। কিন্তু থাকতে ইচ্ছা করছে না, কেন জানি অস্থির লাগছে। এত রাতে রেল স্টেশন ছাড়া কোথাও রিক্সা পাওয়া যাবে না। মমিনুদ্দিন রেল স্টেশনের দিকে রওনা হলেন। বাইরে কনকনে হাওয়া বইছে। মমিনুদ্দিনের মনে হলো গত 20 বছরে না, 40 বছরেও নেত্রকোনায় এত শীত পড়েনি। রাহেলার বাড়িতে রাতটা থেকে গেলেই হতো। এত রাতে বের হওয়া বোকামি হয়েছে। এই বয়সে বুকে ঠান্ডা বসে গেলে সমস্যা হবে। মমিনুদ্দিন কোনো রিক্সা পেলেন না। একজন বুড়ো রিক্সাওয়ালা পাওয়া গেল। সে এত রাতে এত দূরের পথে যাবে না। তিনি যখন মনে মনে ঠিক করে ফেলেছেন রাতটা রাহেলার বাসাতেই কাটাবেন, তখন কালো জাদুকরকে দেখলেন। টিকিট ঘরের সিঁড়িতে বসে আছে, হাসি মুখে তাকিয়ে আছে তার দিকে। তাকে ঠিক আগের মতো লাগছে না, একটু যেন অন্যরকম লাগছে। আগে গায়ে গোলাপি রঙের শার্ট ছিল, এখন শার্টের রং মনে হলো নীল। মাথার চুল ছিল কোঁকড়ানো, এখন সেরকমও মনে হচ্ছে না।
বয়সও অনেক কম মনে হচ্ছে। ব্যাপারটা কি? মমিনুদ্দিন কালো জাদুকরের দিকে এগিয়ে গেলেন, ইতস্ত করে বললেন, দর্জি পট্টিতে তুমি কি ম্যাজিক দেখাচ্ছিলে? সে হ্যাঁ সূচক মাথা নাড়ল এবং হাসল। তোমার নাম কি? সে আবার হাসল। আচ্ছা, ছেলেটাকে সঙ্গে করে বাসায় নিয়ে গেলে কেমন হয়? বাসায় নিয়ে 4টা গরম ভাত খাইয়ে দেওয়া। তাকে বললে সে কি যাবে? মনে হচ্ছে যাবে। মমিনুদ্দিন ইতস্তত করতে লাগলেন। অচেনা একজন মানুষকে দুপুর রাতে হুট করে বাড়িতে নিয়ে আসা যায় না। তাছাড়া পথে ঘাটে যারা ম্যাজিক দেখায় তারা খুব সুবিধার মানুষ হয় না। ধান্দাবাজ মানুষই ম্যাজিশিয়ান হয়। এরা দিনে ম্যাজিক দেখায়, রাতে চুরি চামারি করে। ছেলেটাকে অবশ্য ধান্দাবাজ মনে হচ্ছে না। ধান্দাবাজ মানুষ কথা বেশি বলে, প্রয়োজনে অপ্রয়োজনে হরহর করে কথা বলে। এই ছেলে কথাই বলছে না। বোবা খালা না তো? নিশ্চিত হবার জন্য মমিনুদ্দিন আবার জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? সে জবাব দিল না, মাথা নিচু করে হাসল। মমিনুদ্দিন বললেন, কথা বলতে পারো না? পারি। পারো তাহলে কথা বলছো না কেন? সে আবার হাসল। ছেলেটার হাসি সুন্দর। ধান্দাবাজ মানুষ সুন্দর করে হাসতে পারে না, তাদের হাসির মধ্যেও একটা কিন্তু থাকে। আচ্ছা, ছেলেটাকে বইয়ের দোকানে একটা চাকরি দিয়ে দিলে কেমন হয়? সেলসম্যান, পেটে ভাতে থাকবে, মাঝে মধ্যে কিছু হাত খরচ। না, বইয়ের দোকানে চাকরি দেওয়া যাবে না। বইয়ের দোকানে চাকরি করতে হলে পড়াশোনা জানতে হয়। পথে ঘাটে যারা ম্যাজিক দেখায় তারা পড়াশোনা জানে না, তারা ক অক্ষর শুকর মাংস টাইপ হয়। তুমি কি লেখাপড়া কিছু জানো? বই পড়তে পারো? ছেলেটা হ্যাঁ সূচক মাথা নাড়ল। মমিনুদ্দিনের মনটা ভালো হয়ে গেল। তিনি হাসি মুখে বললেন, তোমার ম্যাজিক দেখে সন্তুষ্ট হয়েছি, ভালো ম্যাজিক। যাই হোক, তুমি কি খাওয়া দাওয়া কিছু করেছো? ছেলেটা না সূচক মাথা নাড়ল। মমিনুদ্দিনের মনে হলো প্রশ্নটা করা উচিত হয়নি। একটা মানুষ এত রাত পর্যন্ত না খেয়ে বসে আছে এটা জানার পর তাকে পাশ কাটিয়ে চলে যাওয়া যায় না। সারা পৃথিবীতে বহু লোক রাতে না খেয়ে ঘুমাতে যায়, তাতে আমাদের খারাপ লাগে না, কারণ আমরা কাউকে জিজ্ঞেস করি না যে সে খেয়েছে কিনা। তোমার শীত লাগছে না? সে নাসূচক মাথা নাড়াল। এই প্রচন্ড শীতে হাফ শার্ট গায়ে দিয়ে সে বসে আছে আর বলছে শীত লাগছে না। এটা একটা কথা হলো? শীত অবশ্যই লাগছে, স্বীকার করছে না। গায়ের শালটা কি তাকে দিয়ে দেবেন? এটা কি ঠিক হবে? না, ঠিক হবে না। সুরমা জানতে পারলে হইচই করে বাড়ি মাথায় তুলবে। বরং তাকে বাড়িতে নিয়ে যাওয়া যায়। বাড়িতে নিয়ে পুরনো চাদর টাদর কিছু দিয়ে দিলেই হবে। 4টা ভাত খাইয়ে একটা চাদর দিয়ে বিদায়। সেলসম্যানের চাকরি দিয়ে বাড়িতে রেখে দেওয়া ঠিক হবে না। এমনিতেই সংসার চলে না, আর একটা বাড়তি মুখ। মবিনুদ্দিন গলা খাকারি দিয়ে বললেন, তুমি চলো আমার সঙ্গে। ছেলেটা উঠে দাঁড়ালো, দেরি করলো না, যেন সে তার সঙ্গে যাবার জন্য তৈরি হয়েই বসেছিল। তোমার নাম কি তা তো এখনো জানা হলো না। কি বললে নাম? ও আচ্ছা আচ্ছা। মবিনুদ্দিন বেশ অস্বস্তি বোধ করছেন। সে বলেছে তার নাম টুনু। টুনু তার বড় ছেলের নাম। 5 বছর আগে মারা গেছে। 5 বছর দীর্ঘ সময়, প্রায় অর্ধযুগ। তবু মনে হয় এই তো সেদিন। সবকিছু ছবির মতো আসে। টুনু নেত্রকোনা কলেজে ইন্টারমিডিয়েট পড়তো। হঠাৎ খবর এলো তার প্রচন্ড পেটে ব্যথা। কলেজ থেকে তাকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তখন সন্ধ্যা। তার নিজের শরীর ভালো লাগছে না বলে আগে ভাগে দোকান বন্ধ করে ঘরে ফেরার কথা ভাবছিলেন। তখনই খবরটা এলো। তিনি হাসপাতালে ছুটে গেলেন। ছেলের সঙ্গে দেখা হলো না। তাকে বলা হলো কিছুক্ষণ আগে অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে, সে আছে পোস্ট অপারেটিভ রুমে, জ্ঞান ফেরেনি, কিছুক্ষণের মধ্যেই ফিরবে। পোস্ট অপারেটিভ রুমে কারোর প্রবেশ নিষেধ। তিনি হাসপাতালের বারান্দায় হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। একজন ডাক্তার এসে সান্ত্বনা দিলেন, আপনি তো নার্ভাস হয়ে গেছেন কেন? অ্যাপেন্ডিক্স অপারেশন কোনো ব্যাপারই না, ফোড়া কাটার মতো। পার্থক্য একটাই, এই ক্ষেত্রে ফোড়াটা শরীরের ভেতরে। যান, 1 কাপ চা খেয়ে এসে খোঁজ নিন। ততক্ষণে ছেলের জ্ঞান ফিরে আসবে, তার সঙ্গে কথা বলতে পারবেন। তিনি চা খেতে গেলেন। ফিরে এসে শুনলেন ছেলে মারা গেছে। মৃত্যুর আগে তার জ্ঞান ফিরে এসেছিল। সে ফিসফিস করে বলেছিল, বাবা আসেনি, বাবা। চা খেতে না গিয়ে বারান্দায় দাঁড়িয়ে থাকলে ছেলের সঙ্গে তার দেখা হতো।
সামান্য এক কাপ চায়ের জন্য ছেলের সঙ্গে তার শেষ দেখা হলো না। এরপর থেকে তিনি চা খাওয়া ছেড়ে দিয়েছেন। আজ প্রায় 6 বছর হলো তিনি চা খান না। জাদুকরের নামও টুনু। এটা কি বিস্মিত হওয়ার মতো কোনো ঘটনা? বিস্মিত হবার মতো কোনো ঘটনা না। টুনু খুব কমন নাম, অনেকেরই থাকে। টুনটুনি থেকে টুনু। এই জাদুকরের বাবা মা ছেলের নাম টুনু রেখেছেন। তাহলে তিনি এত অস্বস্তি বোধ করছেন কেন? সমস্যাটা কি? মমিনুদ্দিন রিকশায় উঠে সমস্যা ধরতে পারলেন। তিনি বুকের ভেতর এক ধরনের কাঁপন অনুভব করলেন। জাদুকরের সঙ্গে কোথায় যেন টুনুর একটা মিল আছে। মিলটা কোথায়? টুনুর গায়ের রং ছিল ধবধবে সাদা। রূপকথার বইয়ে দুধে আলতা রং বলে একটা কথা পাওয়া যায়, অবিকল সেই ব্যাপার। নজর লাগবে বলে তার মা অনেক বয়স পর্যন্ত তার কপালে এত বড় একটা কাজলের টিপ দিয়ে রাখত। জাদুকরের গায়ের রং কুচকুচে কালো। টুনু সারাক্ষণ বক বক করত। তার কথার যন্ত্রণায় তিনি নিজে কতবার বলেছেন একজন জুতো সেলাইওয়ালা ডেকে টুনুর মুখটা সেলাই করে দেওয়া দরকার। আর এদিকে জাদুকর ছেলেটা কথাই বলে না। যে কোনো প্রশ্ন 2-3 বার করে করতে হয়। চেহারায় কি কোনো মিল আছে? না, চেহারাতেও মিল নেই। টুনুর মুখ ছিল লম্বাটে, এই ছেলেটার মুখ গোলাকার। টুনুর চুল ছিল কোকড়ানো, এর চুল কোকড়ানো না। তাহলে ছেলের সঙ্গে মিলের ব্যাপারটা মাথায় আসছে কেন? কেন মনে হচ্ছে এই ছেলের সঙ্গে টুনুর মিল আছে? মবিনুদ্দিন ধাঁধার মধ্যে পড়ে গেলেন। তোমার দেশ কোথায়? সে হাসলো। প্রশ্নের জবাব দিতে ইচ্ছা না হলে মানুষ যে ভঙ্গিতে হাসে সেই রকম হাসি। তোমার দেশ কোথায় বলতে যাচ্ছ না? সে নাসূচক মাথা নাড়ালো। বলতে কি তোমার কোনো অসুবিধা আছে? অসুবিধা থাকলে বলার দরকার নেই। মমিনুদ্দিন চিন্তিত মুখে সিগারেট ধরালেন। নতুন এক দুশ্চিন্তায় তিনি এখন আক্রান্ত হয়েছেন। অচেনা অজানা একটা ছেলেকে দুপুর রাতে বাসায় নিয়ে তুলছেন। সুরমা ব্যাপারটা কিভাবে নেবে কে জানে। খুব ভালোভাবে নেবার কথা না। সুরমা অল্পতেই রেগে যায়। বয়সের সঙ্গে সঙ্গে মানুষের স্নেহ মমতা কমতে থাকে, রাগ বাড়তে থাকে। সুরমার ক্ষেত্রেও তাই ঘটেছে, তবে অন্যের তুলনায় বেশি ঘটেছে। ফাঁকা রাস্তায় রিক্সা খুব দ্রুত চলছে। বাতাসের কারণে সিটটা 10 গুণ বেড়ে গেছে বলে মনে হচ্ছে। ঠান্ডা বাতাস নাক মুখ আর কানের ফুটো দিয়ে ভেতরে ঢুকে যাচ্ছে। তিনি থরথর করে কাঁপছেন। অথচ ছেলেটা চুপচাপই বসে আছে। গায়ের গরম শালের একটা অংশ কি ছেলেটাকে দিয়ে দেবেন? মন ঠিক করতে করতে রিক্সা বাসার সামনে এসে থামল। ছেলেটাকে নিয়ে সরাসরি বাসায় ঢোকার সাহস তার হলো না। সুরমা কি জাতীয় হইচই শুরু করবে কে জানে। রেগে গেলে তার কথাবার্তারও কিছু ঠিক থাকে না। ছেলেটাকে তিনি রাস্তায় দাঁড় করিয়ে রাখলেন। শুকনো গলায় বললেন, একটু দাঁড়াও, আমি ডেকে নিয়ে যাব। তিনি ভয়ে ভয়ে দরজার কড়া নাড়লেন। দ্রুত ভাবতে চেষ্টা করলেন সুরমাকে ব্যাপারটা কিভাবে বলবেন। আসলে বড় ভুল হয়ে গেছে। রিক্সাতেই ভেবে টেবে ঠিক করে রাখা দরকার ছিল। রিক্সা সারাক্ষণ তিনি তার ছেলের কথা ভাবছেন। তৃতীয়বার কড়া নাড়তেই তার মেয়ে সুপ্তি দরজা খুলে দিল। সুপ্তির দিকে তাকিয়ে মবিনুদ্দিনের মন খারাপ হয়ে গেল। আহারে, কি সুন্দর তার এই মেয়েটা। শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করে। পৃথিবীর সবচেয়ে সুন্দর চোখ আল্লাহ তার এই মেয়েকে দিয়েছেন। কি ঘনকাল চোখ, দীর্ঘ পল্লব। অথচ সুপ্তির এই চোখ কোনো কাজে আসে না। সুপ্তি চোখে দেখে না। মবিনুদ্দিন বললেন, জেগে আছিস নাকি মা? সুপ্তি বলল, না, ঘুমাচ্ছি। ঘুমিয়ে ঘুমিয়ে দরজা খুললাম। সুপ্তির বয়স 12। সে চাদরে শরীর ঢেকে মাথাটা এমন ভাবে বের করেছে যে তাকে অনেক বড় বড় লাগছে। মমিনুদ্দিন ভেবে পেলেন না মেয়েটা এত রাত পর্যন্ত জেগে আছে কেন। অবশ্য জেগে থাকায় ভালোই হয়েছে। শুরুতেই তাকে স্ত্রীর মুখোমুখি হতে হয়নি। নিঃশ্বাস ফেলার সুযোগ পাওয়া গেছে। তাছাড়া সুপ্তি তার বাবাকে অনেকবার মার রাগ থেকে উদ্ধার করেছে, হয়তো এবারও করবে। মমিনুদ্দিন নিচু গলায় জিজ্ঞেস করলেন, মা জেগে আছে? হুম, এত রাত হয়েছে, আমরা ভেবেছিলাম তুমি আসবে না। তুই এত রাত পর্যন্ত জেগে আছিস কেন? সুপ্তি জবাব দেওয়ার আগেই সুরমা চলে এলেন। কঠিন গলায় বললেন, রাত দুপুরে আসার দরকার ছিল কি? থেকে গেলেই পারতে। খেয়ে এসেছো তো? হুম। দরজা ধরে দাঁড়িয়ে আছো কেন? এটা আবার কি ধরনের ঢং? ভেতরে আসো। মমিনুদ্দিন ইতস্ত করতে লাগলেন এবং বললেন, আমার সঙ্গে একটা ছেলে আছে, ও 4টা ভাত খাবে।
সুরমার গলার স্বর তীক্ষ্ণ করে বললেন, তোমার কথা কিছুই বুঝতে পারছি না। ছেলে আছে মানে কি? তুমি ছেলে পেয়েছো কোথায়? রাস্তায় ম্যাজিক দেখাচ্ছিল, সারাদিন কিছু খাইনি, ভাবলাম 4টা ভাত খাইয়ে দিই। ম্যাজিক ফ্যাজিক দেখানো লোকজন তুমি রাত 1টার সময় বাসায় নিয়ে আসছো, এর মানে কি? হঠাৎ এত দরদ উঠলে কেন? একটা ছেলে না খেয়ে আছে, কতজনই তো না খেয়ে থাকে, তাদের কোলে করে বাসায় নিয়ে আসতে হবে? মমিনুদ্দিন অসহায় দৃষ্টিতে মেয়ের দিকে তাকালেন। সুপ্তি বাবার সাহায্যে এগিয়ে এলো। সে মার দিকে তাকিয়ে নরম গলায় বলল, বাবার ভাত তো বাড়াই আছে, দিয়ে দাও, খেয়ে চলে যাক। আচ্ছা থাক, তোমাকে দিতে হবে না, আমি এনে দিচ্ছি, আমার কোনো অসুবিধা হবে না, আমি পারবো। মা, তুমি গিয়ে শুয়ে পড়ো। সুরমা মুখ গম্ভীর করে চলে গেলেন। সুপ্তি বলল, তোমার ম্যাজিশিয়ান কোথায় বাবা? রাস্তায় দাঁড়িয়ে আছে। রাস্তায় দাঁড়িয়ে আছে মানে কি? তোর মার ভয়ে আমি দাঁড় করিয়ে রেখেছি, তোর মা হ্যাঁ বললে বাসায় নিয়ে আসবো, এই ছিল পরিকল্পনা। ডেকে নিয়ে আসো। মমিনুদ্দিন টুনুকে ডাকতে গেলেন। দরজা ধরে সুপ্তি দাঁড়িয়ে আছে। তার বাবা রাত 1টার সময় ম্যাজিশিয়ান ধরে নিয়ে এসেছেন, এই ব্যাপারটা তার কাছে খুব অদ্ভুত লাগছে। খাওয়ার পর ম্যাজিশিয়ান ভদ্রলোক কি 2-একটা ম্যাজিক দেখাবেন? দেখাবেন হয়তো। গায়কদের গান গাইতে বললে তারা নানান অজুহাত তোলে, গলা ঠিক নেই, ঠান্ডা লেগে গলা বসে গেছে, মুড নেই। ম্যাজিশিয়ানদের ম্যাজিক দেখাতে বললে তারা সঙ্গে সঙ্গে দেখায়, না বললেও দেখায়। ইনিও নিশ্চয়ই দেখাবেন। দেখালেও সে দেখতে পাবে না, তাতে অসুবিধা নেই। কি ম্যাজিক হচ্ছে তা বলে দিলেই সে কল্পনা করতে পারবে। সুপ্তির ধারণা তার কল্পনার ম্যাজিক আসল ম্যাজিকের চেয়েও ভালো। ছেলেটি খেতে বসেছে। বসার ঘরের টেবিলে তাকে খেতে দেওয়া হয়েছে। ভাত তরকারি সবই ঠান্ডা। রাস্তার একটা ফালতু মানুষ খাবে, তার জন্য ভাত তরকারি গরম করার প্রশ্ন ওঠে না। ছেলেটা ঠান্ডা খাবারই খাচ্ছে, বেশ আরাম করে খাচ্ছে। তার খাওয়া দেখেই বোঝা যাচ্ছে সে খুব ক্ষুধার্ত। প্লেট থেকে একবার মুখ তুলে সুপ্তিকে দেখলো, তার চোখের সামান্য হলেও বিস্ময় ঝিলিক দিল। মমিনুদ্দিন বললেন, এ হলো সুপ্তি, আমার মেয়ে, আমার একটাই মেয়ে। আর সুপ্তি, এই ম্যাজিশিয়ানের নাম টুনু। ম্যাজিশিয়ান বলল, তুমি ভালো আছো? বলেই উত্তরের অপেক্ষা না করে খেতে শুরু করলো। সুপ্তির সারা শরীর কেঁপে উঠল। এই ম্যাজিশিয়ানের গলার স্বর অবিকল তার ভাইয়ার মতো। মনে হচ্ছে অনেকদিন পর টুনু ভাইয়া ফিরে এসেছে, তাকে জিজ্ঞেস করছে, তুমি ভালো আছো? মমিনুদ্দিন ম্যাজিশিয়ানের সামনের একটা চেয়ারে বসে আছেন, তিনি সিগারেট ধরিয়েছেন। তাকে খুব চিন্তিত মনে হচ্ছে, কারণ ছেলেটিকে এখন আর কালো লাগছে না। মনে হচ্ছে তার গায়ের রং ফর্সা। শুধু ফর্সাই না, বেশ ফর্সা। তিনি কি এতক্ষণ ভুল দেখেছিলেন? ম্যাজিশিয়ান ছেলে কোন রকম ম্যাজিক ট্যাজিক করছে না তো? ম্যাজিশিয়ানরা অনেক সময় চোখে ধান্দা লাগিয়ে ফেলে, সেরকম কিছু? বাড়ির ভেতর থেকে সুরমা বিরক্ত গলায় ডাকলেন, সুপ্তি, এই সুপ্তি। সুপ্তির ভেতরে যেতে ইচ্ছা করছে না। সে অপেক্ষা করছে ম্যাজিশিয়ান যদি আর কোনো কথা বলে। কত কথাই তো বলার আছে, রান্না ভালো হয়েছে কিংবা আজ খুব শীত পড়েছে, অথচ সে আর কিছুই বলছে না, নিঃশব্দে খেয়ে যাচ্ছে। সুরমা আবার ডাকলেন, এই সুপ্তি, ডাকছি কানে যাচ্ছে না? সে নিতান্ত অনিচ্ছায় ভেতরে গেল। সুরমা বললেন, তুই ওখানে বসে আছিস কেন? সুপ্তি ফিসফিস করে বলল, ম্যাজিশিয়ানের কথা শুনছি মা। কথা শোনার কি আছে? সুপ্তি বলল, মা, তুমি ওনার গলার স্বরটা একটু শুনে যাও, তুমি খুব চমকে যাবে, তোমার বুকে একটা ধাক্কার মতো লাগবে। আজগুবি কথা বলিস কেন? রাস্তার একটা ফালতু লোকের গলার স্বর শোনার কি আছে? শোনার একটা জিনিস আছে মা, না শুনলে বুঝবে না। জানালার পাশে একটু দাঁড়াও। সুরমা জানালার পাশে এসে দাঁড়ালো। প্রায় সঙ্গে সঙ্গে ছেলেটি মুখ তুলে তাকালো। সুরমার হাত পা ঠান্ডা হয়ে গেল। টুনু বসে আছে, অবিকল টুনু, এতে কোনো রকম সন্দেহ নেই। সুরমার মাথা ঘুরে পড়ে যাবার মতো হলো। তিনি ক্ষীণ গলায় বললেন, তোর বাবাকে জিজ্ঞেস করতো এই ছেলের নাম কি? সুপ্তি ফিসফিস করে বলল, মা, ওনার নাম টুনু, বাবা তাই বলল। সুরমা তাকিয়ে আছেন, তিনি তার চোখের দৃষ্টি ফেরাতে পারলেন না। সুরমা বারান্দায় তোলা উনুনে ভাপা পিঠা বানাতে বসেছেন। এটি একটা বিস্ময়কর ঘটনা, এই কারণে যে এ বাড়িতে গত 6 বছরে ভাপা পিঠা হয়নি। এই পিঠা টুনুর
অত্যন্ত প্রিয় ছিল। শীতকাল এলেই টুনু রোজ ঘ্যান ঘ্যান করবে, মা পিঠা করো, ভাপা পিঠা। খুব যখন ছোট ছিল তখন সে পিঠা হাতে নিয়ে বারান্দায় রোদে বসে থাকতো। গরম পিঠার গা থেকে ভাপ উঠছে। টুনু একটু পর পর সেই পিঠা নাকের কাছে নিয়ে খেজুর গুড়ের গন্ধ নিচ্ছে। এটা ছিল শীতকালের সাধারণ দৃশ্যের একটা। শক্তি চুলার পাশে এসে বসলো, আগুনের উপর হাত মেলতে মেলতে বলল, ভাপা পিঠা বানাচ্ছ তাই না মা? নারকেল দাওনি কেন? সুরমার বুকে মোচড় দিয়ে উঠল। কি আশ্চর্য, এই মেয়ে চোখে কিছু দেখছে অথচ কিছুই দেখছে না, অথচ এমন ভাবে কথা বলছে যেন সবই দেখছে। পিঠায় নারিকেল দেওয়া হয়নি এটাও ধরতে পারছে। হঠাৎ করে ভাপা পিঠা কেন মা? সুরমা বিরক্ত গলায় বললেন, তাতে অসুবিধা কি? ঘরে চালের গুঁড়া ছিল, খেজুর গুড় ছিল। সুপ্তি ঠোঁট টিপে হাসতে হাসতে বলল, তুমি ভাপা পিঠা করো না তো, আজ হঠাৎ করলে? বাড়িতে একজন মেহমান এসেছে, পিঠা চিরা করবো না? মেহমানকে? কার কথা বলছো? বাবলু। সুপ্তি বিস্মিত হয়ে বলল, বাবলু? বাবলুকে? সুরমা একটু যেন লজ্জা পেলেন। ম্যাজিশিয়ান ছেলেটার তিনি নতুন নাম দিয়েছেন বাবলু। তাকে টুনু নামে ডাকতে ইচ্ছে করছে না। এমনিতেই টুনুর সঙ্গে ছেলেটার খুব মিল, তার উপর যদি নামও টুনু হয় তাহলে অনেক সমস্যা। আজ ফজরের সময় নামাজের উজু করতে উঠে দেখেন টুনু সারা গায়ে চাদর জড়িয়ে জুবুথুবু হয়ে বসে আছে। সুরমা বললেন, তুই এত সকালে ঘুম থেকে উঠেছিস কেন? বলেই মনে হলো কি সর্বনাশ, কাকে কি বলছেন? এ তো টুনু না, ম্যাজিশিয়ান ছেলেটা। ছি ছি, কি হলো? নিজেকে সামনে নিয়ে বললেন, বাবা তুমি কিছু মনে করো না, আমি আসলে। ম্যাজিশিয়ান ছেলেটা বলল, আমি কিছু মনে করিনি। আমার সঙ্গে আপনার বড় ছেলের চেহারার মিল আছে, এটা আমি বুঝতে পারছি। এই জন্যই আপনি ভুলটা করেছেন। তোমার নাম কি আসলেই টুনু? জি। এই নামটা বদলে তোমাকে যদি অন্য কোনো নামে ডাকি তুমি কি রাগ করবে? জি না, আপনার যে নামে ডাকতে ইচ্ছা করে আপনি ডাকবেন। বাবলু ডাকি? জি অবশ্যই, বাবলু নামটাও সুন্দর। ফজরের ওয়াক্ত পার হয়ে যাচ্ছে। সুরমা কল ঘরে উজু করতে গেলেন। বাবলু পেছন পেছন আসছে, কল টিপে দিতেই আসছে নিশ্চয়ই। টুনুও তাই করত। কোনো ব্যাপারেই মার কোনো সাহায্যে সে এগিয়ে আসবে না, শুধু কল ঘরে মাকে যেতে দেখলে সে সঙ্গে সঙ্গে উঠে আসবে। চাপকলে পানি তুলতে তার কোনো আপত্তি নেই। বাবলু চাপকলে পানি তুলছে, তিনি উজু করছেন। উজুর সময় আল্লাহ ছাড়া কারো কথাই মনে করতেন। তার একই হলো, শুধু টুনুর কথা মনে আসছে এবং চোখ পানিতে ভর্তি হয়ে যাচ্ছে। মুখে উজুর পানি দেওয়া বলে চোখের পানি আলাদা করা যাচ্ছে না। মজার ব্যাপার হলো, বাবলু নামটাও আসলে টুনুরই নাম। সবাই টুনুকে টুনু ডাকলেও তিনি ডাকতেন বাবলু। বাবু থেকে বাবলু, শেষ পর্যন্ত টুনু নামটাই টিকে গেল। ভোট দেওয়া নাম টিকল না। সুপ্তি বলল, কথা বলছো না কেন মা? বাবলুকে? ম্যাজিশিয়ান ছেলেটার নাম দিয়েছি বাবলু। টুনুর নামে তাকে ডাকতে ইচ্ছা করে না। খুব বেশি তো আর তাকে ডাকাডাকি করতে হবে না। আমার ধারণা নাস্তা খেয়েই তিনি চলে যাবেন। চলে গেলে চলে যাবে। যা তো, বাবলুকে নাস্তা দিয়ে আয়। নিয়ে যেতে পারবি তো? কি বলো তুমি, পারবো না কেন? সুপ্তি নাস্তার প্লেট এবং পানির গ্লাস নিয়ে যাচ্ছে। কি স্বাভাবিক ভঙ্গিতেই যাচ্ছে। বারান্দার মাঝামাঝি জলচৌকি রাখা ছিল। তার কাছাকাছি গিয়ে সে জলচৌকিটা এড়িয়ে দরজার দিকে যাচ্ছে। দিক ভুল হচ্ছে না। তিনি নিজে কতবার দরজায় হোঁচট খেয়েছেন, এই মেয়ে কখনো খায়নি। তবে এই মফস্বল শহরে অন্ধদের জন্য আলাদা স্কুল নেই। মেয়েকে তিনি সাধারণ স্কুলেই ভর্তি করেছেন। সে পড়াশোনা করছে, ভালোই করছে। তার হাতের লেখা ভালো না, এলোমেলো, কিন্তু তা পড়া যায়। স্কুলের আপারা কষ্ট করে হলেও সেই লেখা পড়েন। সে পাশ করে নতুন ক্লাসে ওঠে। এইবার মেয়ে ক্লাস 8-এ উঠেছে। হয়তো একদিন এসএসসি পাশও করবে। তারপর কি হবে? কে এই মেয়েকে বিয়ে করবে? সুরমার চোখে পানি এসে গেল। তিনি চোখে আঁচল চেপে বসে রইলেন। ম্যাজিশিয়ান বসার ঘরের বিছানায় বসে আছে। সুপ্তি নাস্তার পিরিচ নামাতে নামাতে বলল, আপনার ঘুম ভালো হয়েছে? ম্যাজিশিয়ান জবাব দিল না, তবে সুন্দর করে হাসলো। সে হাসির অর্থ, হ্যাঁ খুব ভালো ঘুম হয়েছে। খুকি, তুমি ভালো আছো? আপনি কি ভাপা পিঠা পছন্দ করেন? মা আপনার জন্য ভাপা পিঠা বানিয়েছেন। ভাপা পিঠা আমি খুব পছন্দ করি। আপনি কি জানেন যে মা আপনাকে একটা নতুন নাম দিয়েছে? সেই নামটা হলো বাবলু। এখন আর আপনাকে আসল নামে ডাকা যাবে না। ভালো হয়েছে না? হুম।
আপনাকে আসলে নামে কেন ডাকা যাবে না সেটা জানেন? আপনাকে আসল নামে কেন ডাকা যাবে না সেটা জানেন? ম্যাজিশিয়ান জবাব দিল না। সুপ্তি হাসতে হাসতে বলল, আমার একজন ভাই ছিল, তার নামও ছিল টুনু। আপনাকে টুনু বলে ডাকলে মার তার ছেলের কথা মনে পড়বে এবং খুব মন খারাপ হবে। এই জন্যই আপনাকে টুনু নামে ডাকা যাবে না। ও আচ্ছা। মার ধারণা আপনি দেখতেও অনেকটা আমার ভাইয়ের মতো। তবে ভাইয়ের সঙ্গে আপনার সবচেয়ে বড় অমিল কি জানেন? সবচেয়ে বড় অমিল হচ্ছে ভাইয়া সারাক্ষণ কথা বলতো। সে এক সেকেন্ডও চুপ করে বসে থাকতে পারতো না। এবং আমার মার ধারণা সে ঘুমের মধ্যেও কথা বলতো। পিঠা খেতে কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। তুমিও খাও। সুপ্তি খাটের পাশে চেয়ারে বসলো। তার খুব মজা লাগছে। আজ স্কুলে ম্যাজিশিয়ানের গল্প করতে হবে। এত কাছ থেকে সে এর আগে কোনো ম্যাজিশিয়ান দেখেনি। উনি কয়েকদিন বাসায় থেকে গেলে ভালো হতো। তার কাছ থেকে কয়েকটা সহজ ম্যাজিক শিখে রাখতো। স্কুলে বন্ধুদের দেখিয়ে অবাক করে দিতে পারত। তবে মেয়েরা ম্যাজিক শেখে কিনা কে জানে। সে কোনোদিন কোনো মেয়ে ম্যাজিশিয়ান দেখেনি। আচ্ছা, আপনি কি আমার নাম জানেন? জানি। তোমার নাম সুপ্তি। আমি যে চোখে দেখতে পাই না সেটা কি জানেন? হ্যাঁ। আপনার কি এই জন্য খারাপ লাগছে? ম্যাজিশিয়ান কিছু বলল না। সুপ্তি হাসতে হাসতে বলল, এত সুন্দর একটা মেয়ে চোখে দেখতে পায় না, এইভাবে আপনার খারাপ লাগছে না? লাগছে। আপনি হয়তো বিশ্বাস করবেন না, আমার নিজের কিন্তু খারাপ লাগে না। কোনোদিনই তো চোখে দেখিনি, কাজেই চোখে দেখতে না পাওয়ার কষ্টটা আমি জানি না। অন্যরা যখন আমাকে দেখে আহা উহু করে তখন আমার খুব খারাপ লাগে। আপনি দয়া করে আহা উহু করবেন না। আচ্ছা, করব না। আপনি কি আজ চলে যাবেন? হ্যাঁ। আপনার ম্যাজিক তো দেখাই হলো না। তুমি তো চোখে দেখতে পাও না, ম্যাজিক কিভাবে দেখবে? আমি কল্পনা করে করে দেখি। আপনি কি দেখাচ্ছেন সেটা বললেই আমি বাকিটা কল্পনা করে নেব। নাস্তা খেতে খেতে একটা ম্যাজিক দেখান না। ভাপা পিঠাটা খেয়ে ফেলবেন, কিছুক্ষণ পর কান দিয়ে কিংবা নাক দিয়ে সেই পিঠা বের করবেন। হি হি হি। ম্যাজিশিয়ান এক দৃষ্টিতে তাকিয়ে আছে, তার মুখটাও হাসি হাসি। সুপ্তি বলল, এই যে আমি হি হি করে হাসছি, আপনি রাগ করছেন না তো? না। ক্লাসেও আমি সারাক্ষণ হি হি করে হাসি। এই জন্য ক্লাসে আমার নাম হিহি রানী। নামটা সুন্দর না? হ্যাঁ। ক্লাসের মেয়েরা কি বলে জানেন? তারা বলে আমার সঙ্গে যার বিয়ে হবে সে হা হা করে হাসবে এবং তার নাম হবে হাহা রাজা। হাহা রাজার বউ হিহি রানী। বক বক করেই যাচ্ছি, আপনি রাগ করছেন না তো? না। এখন একটা ম্যাজিক দেখান, কারণ ক্লাসের মেয়েদের কাছে আমাকে গল্প করতে হবে। সুন্দর একটা ম্যাজিক দেখান। ম্যাজিশিয়ান বলল, আচ্ছা দেখাচ্ছি। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা ভাবো। সুপ্তি ভাবল 3, কারণ তাদের পরিবারের সদস্য সংখ্যা 3। ভাইয়া বেঁচে থাকলে সে ভাবত 4। ভাইয়া যেহেতু বেঁচে নেই, কাজেই 3। ভেবেছ? হুম। ম্যাজিশিয়ান বলল, 4 বিয়োগ 1 হয়েছে? হুম, হয়েছে। কিন্তু আপনি সরাসরি 3 না বলে 4 বিয়োগ 1 বললেন কেন? এমনি। আচ্ছা, আমি মনে মনে একটা ফুলের কথা ভাবছি, বলুন তো কি ফুল? ম্যাজিশিয়ান হাসলো, কিছু বলল না। সত্যি বলল, পারছেন না তো, তাই না? ম্যাজিশিয়ান তারও জবাব দিল না। শক্তির মন একটু খারাপ হলো। তার ধারণা ম্যাজিশিয়ান বলতে পারবে। সে খুব সহজ ফুল ভেবেছিল, বেলি ফুল। শক্তি বলল, আপনার ম্যাজিক কিন্তু খুব ভালো না, মোটামুটি। তাই বুঝি? হ্যাঁ, তাই। মনে মনে একটা সংখ্যা ভাবা, সেই সংখ্যা বলে দেওয়া অনেকেই পারে। ও আচ্ছা। একবার আমাদের স্কুলে একজন ম্যাজিশিয়ান এসেছিলেন। সে অনেক ভালো ভালো ম্যাজিক দেখিয়েছে। একটা ম্যাজিক ছিল খুবই অদ্ভুত। কেরোসিনের একটা চুলায় সে কড়াই দিল, কড়াইয়ে তেল ঢেলে দিল। তেল যখন ফুটে উঠলো তখন সে একটা ডিম ভেঙে কড়াইয়ে ছেড়ে দিল, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিল। একসময় ঢাকনা তুলতেই ঢাকনার ভেতর থেকে একটা কবুতর বের হয়ে উড়ে চলে গেল। অদ্ভুত না? হ্যাঁ, অদ্ভুত। আপনি এরকম ম্যাজিক দেখাতে পারেন না? না। টুনু ভাইয়া একবার কোত্থেকে একটা ম্যাজিক শিখে এসেছিল, দড়ি কাটার ম্যাজিক। একটা দড়ি কাঁচি দিয়ে কাটা হয়, দড়িটা আপনি আপনি জোড়া লেগে যায়। আমাকে সে ম্যাজিকটা শিখিয়ে দিয়েছিল। আসলে মূল দড়িটা কাটা হয় না, আলাদা একটা ছোট্ট টুকরো কাটা হয়, সেই টুকরোটা লুকিয়ে ফেলা হয়। আপনি কি এই ম্যাজিকটা জানেন? না। আচ্ছা, আমি স্কুল থেকে এসে আপনাকে শিখিয়ে দেব, আপনি থাকবেন? এখনো জানি না। আমার মনে হয় মা আপনাকে যেতে দেবে না। ম্যাজিশিয়ান বলল, আমারও তাই ধারণা। আমি স্কুল থেকে ফিরে এসে আপনাকে দড়ির ম্যাজিক শিখিয়ে দেব। আচ্ছা।
সুপ্তির ম্যাজিশিয়ানের সামনে থেকে উঠে উঠে যেতে ইচ্ছে করছে না। বেচারা ম্যাজিক না পারলেও তার সঙ্গে কথা বলতে ভালো লাগছে। আজ স্কুলে না গেলে কেমন হয়? এমন কোনো ক্ষতি অবশ্যই হবে না, তবে রেবতী আপা খুব ক্যাট ক্যাট করবে। সুপ্তি উঠে পড়ল। তাদের মর্নিং শিফট, সকাল 8টায় ক্লাস শুরু হয়ে যায়। একটা রিক্সা ঠিক করা আছে, তাকে নিয়ে যায়। মাঝে মাঝে বাবা সঙ্গে যান। আজ মনে হয় বাবা সঙ্গে যাবেন না। মবিনুদ্দিন রান্নাঘরে স্ত্রীর পাশে বসে আছেন। আগুনের পাশে বসে থাকতে তার ভালো লাগছে। মবিনুদ্দিন বললেন, ছেলেটাকে নাস্তা দিয়েছ? সুরমা বললেন, হ্যাঁ, 4টা পিঠে দিয়েছিলাম, চেটে পুটে খেয়েছে। ভাপা পিঠা মনে হয় খুব পছন্দ করে। মবিনুদ্দিন স্ত্রীর দিকে তাকালেন, কিছু বললেন না। এই বাড়ির আরো একজন ভাপা পিঠা খুব পছন্দ করত। সেই স্মৃতি মনে করার চেয়ে ভুলে থাকার চেষ্টা করা ভালো। সুরমা বললেন, ছেলেটা কি আজ চলে যাবে? মবিনুদ্দিন বললেন, হ্যাঁ। কখন যাবে? এখনই চলে যাক, রাতটা থাকার দরকার ছিল, থেকেছে। এখনই যাবার দরকার কি? ভালো মতো একবেলা ভাতও তো খায়নি। রাতে ঠান্ডা কি সব খেয়েছে। পোলাওর চাল এনো তো দুপুরে, খিচুড়ি করব। দুপুরে না করে রাতে করো, হাঁসের মাংস আর খিচুড়ি। শীতকালে হাঁস ভালো। সুরমা বললেন, ছেলেটা যদি চলে যেতে চায় তাকে বলে আজকের দিনটা রেখে দাও, কাল যাবে। বলে দেখি, থাকবে কিনা কে জানে। ম্যাজিশিয়ানকে একবার বলাতেই রাজি হয়ে গেল। মমিনুদ্দিন বললেন, তুমি কাল রাতে ঠান্ডা বাসি খাবার খেয়েছ, এই জন্য সুপ্তির মা ভালো মতো একবেলা খাওয়াতে চায়। একটা দিন থেকে যেতে তোমার অসুবিধা হবে না তো? ম্যাজিশিয়ান নরম গলায় বলল, জি না। আমি দোকানে যাব, তুমি যাবে নাকি আমার সঙ্গে? জি, চলুন। আগে একজন কর্মচারী ছিল, সেই দোকান খুলতো, তাকে বিদায় করে দিয়েছি। টাকা পয়সা সরাতো। ঘরে 5টা বাংলা ডিকশনারি ছিল, সংসদ অভিধান। একদিন গিয়ে দেখি একটাও নেই। আমি বললাম, ডিকশনারিগুলো কোথায়? সে হাবার মতো মুখ করে বলল, কিসের ডিকশনারি? এরপর বিদায় করে দিয়েছি। বিশ্বাসী কাউকে পাচ্ছি না, রাখাও হচ্ছে না। অবশ্য ব্যবসার অবস্থাও ভালো না। একজন কর্মচারী রাখার সামর্থ্য আমার নাই। শক্তির মা তোমাকে ভালো মন্দ খাওয়াতে চায়, চাইবেই। সামান্য চাওয়াটাও আমার জন্য কষ্টদায়ক হয়। যাই হোক, চলো যাই, দোকানটা দেখবে। মমিনুদ্দিন ম্যাজিশিয়ানকে নিয়ে সারাদিন ঘুরলেন। পোলাওয়ের চাল কিনলেন, হাঁস কিনলেন। বাড়ি ফেরার পথে চায়ের দোকান দেখে থমকে দাঁড়িয়ে পড়লেন। ম্যাজিশিয়ানের দিকে তাকিয়ে বললেন, চা খাবে? জি, খাবো। চলো চা খাই। তিনি খুব আরাম করে চা খেলেন। চা খেতে গিয়ে তার একবারও মনে পড়ল না গত 6 বছরে তিনি চা খাননি। 6 বছর পর চা খাচ্ছেন। এত বড় একটা ঘটনা তিনি কিছুই বুঝতে পারছেন না। তিনি মহা আনন্দে গল্প করে যাচ্ছেন। এই বছর কেমন শীত পড়েছে দেখলে? জি, যে বছর শীত বেশি পড়ে সেই বছর কলা খুব মিষ্টি হয়, তাই নাকি? হ্যাঁ, যে বছর গরম বেশি পড়ে সেই বছর আম খুব মিষ্টি হয়। প্রকৃতির নিয়ম কানুন বড়ই অদ্ভুত। জি। চা আরেক কাপ খাবে? জি, খাবো। মালাই চা খেয়ে দেখো, হাফ দুধ হাফ চা, খুবই টেস্ট। দুজন 2 কাপ মালাই চা নিলেন। আর ঠিক তখন মবিনুদ্দিন চমকে উঠলেন। তিনি চা খাচ্ছেন। এই তার 2য় কাপ চা। মবিনুদ্দিন খুব লজ্জিত বোধ করছেন, যেন মস্ত বড় একটা অপরাধ করেছেন। সাধারণ চা খেলেও একটা কথা ছিল, তিনি খাচ্ছেন মালাই চা, টুনুর অতি প্রিয় চা। এই দোকানেই তো টুনুকে নিয়ে তিনি কতবার এসেছেন। সুরমা রান্না নিয়ে খুব ব্যস্ত। হাঁস রান্না খুবই যন্ত্রণার ব্যাপার। পাখা ছাড়াতে হয়। বড় পাখাগুলি সহজে উঠে আসে, কিন্তু ছোটগুলি আসতেই চায় না। আগুনে পুড়িয়ে পুড়িয়ে ছোট পাখা দূর করতে হয়। সুপ্তি যে তাকে সাহায্য করবে তা না। সে সন্ধ্যা থেকে ম্যাজিশিয়ান ছেলেটার সঙ্গে গল্প করছে। তিনি কিছু বলছেন না, গল্প করছে, করুক। বেচারি একা একা থাকে, গল্প করার মানুষ নেই। টুনু যখন বেঁচে ছিল, 2 ভাই বোনের গল্পের যন্ত্রণায় তিনি অস্থির হতেন। দুজনই কথা বলছে, কেউ কারো কথা শুনছে বলে মনে হচ্ছে না। সুপ্তি রান্নাঘরে ঢুকলো, আনন্দিত গলায় বলল, মা, তোমার কোনো সাহায্য লাগবে? সুরমা বললেন, না। পরে কিন্তু ডাকাডাকি করতে পারবে না। তুই কি করছিস? কি গল্প? হুম, আমি ওনাকে ম্যাজিক শেখাচ্ছি মা, দড়ি কাটার ম্যাজিক। কি বলছিস তুই? ম্যাজিশিয়ান ছেলে, তাকে তুই ম্যাজিক শেখাবি? উনি ম্যাজিক ট্যাজিক তেমন জানেন না মা। তাহলে যা, ম্যাজিক শিখিয়ে দে। সেই রাতে সুপ্তি অদ্ভুত একটা স্বপ্ন দেখল, যেন সে হাঁটতে হাঁটতে গভীর বনে ঢুকে গেছে। সেই বনের গাছগুলো অদ্ভুত, ডালের মাথা প্রায় আকাশ ছুঁয়েছে।
গাছ ভর্তি ফুল, ছোট ছোট সাদা ফুল। আশ্চর্য কাণ্ড, ফুলগুলো দেখতে বেলি ফুলের মতো। বেলি ফুলের তো এত বড় গাছ হয় না। বেলি ফুল গাছ লতানো ধরনের হয়। এত বড় গাছে বেলি ফুল ফুটেছে তার মানে কি? ফুলগুলির কি সুন্দর গন্ধ! স্বপ্নের মধ্যেই সুপ্তি গন্ধ পেল এবং সে এতটাই অবাক হলো যে তার ঘুম ভেঙে গেল। আশ্চর্য ব্যাপার, ঘুম ভাঙার পরেও স্বপ্নের গন্ধটা পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে তার সারা বিছানায় কেউ যেন বেলি ফুল বিছিয়ে রেখেছে। এটা কেমন স্বপ্ন যে স্বপ্ন ভাঙার পরেও স্বপ্নের ছায়া থেকে যায়? এই স্বপ্নের সঙ্গে কি ম্যাজিশিয়ান ছেলেটার কোনো সম্পর্ক আছে? না, তা কি করে থাকবে? সত্যি ঘুমিয়ে পড়ল। পরদিন তার আর স্বপ্নের কথা মনে রইল না। 15 দিন হলো কালো জাদুকর মবিনুদ্দিনের বাড়িতে আছে। এক বুধবার এসেছিল, মাঝখানে এক বুধবার গিয়েছে, আজ আরেক বুধবার। এর মধ্যে তার নাম বদল হয়েছে, তাকে ডাকা হয় বাবলু নামে। সুরমা অবশ্য মাঝে মাঝে ভুল করে টুনু ডেকে ফেলেন। সে বসার ঘরে থাকে। বসার ঘরে একটা সিঙ্গেল খাট আছে, খাটে ঘুমায়। বাকিটা সময় খাটে বসেই জানালা দিয়ে তাকিয়ে থাকে। প্রথম কয়েকদিন বসার ঘরেই তাকে খাবার দেওয়া হতো। এখন সুরমা ভাত খাওয়ার সময় তাকে ভেতরে ডেকে নেয়। ছেলেটার সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা করে। সে বেশিরভাগ সময় হ্যাঁ না করে উত্তর দেয়। কথা বলার সময় চোখের দিকে চোখ তুলে তাকায় না। সুরমা অনেক চেষ্টা করেও তার কাছ থেকে তেমন কিছু জানতে পারে। অতি সাধারণ প্রশ্নের উত্তরেও সে এমন সব কথা বলে যার কোনো অর্থ হয় না। যেমন সেদিন জিজ্ঞেস করলেন, তোমার দেশ কোথায়? সে ভাত ডাল দিয়ে মাখতে মাখতে তার দিকে তাকিয়ে হাসলো, উত্তর দিল না। তিনি আবার বললেন, তোমার দেশ কোথায়, গ্রামের বাড়ি? সে চোখ না তুলেই বলল, নাম মনে নেই। নাম মনে নেই তার মানে কি? নাম ভুলে গেছো? হুম। কোন জেলা সেটা মনে আছে? জি না। নেত্রকোনা থেকে জায়গাটা কত দূরে? দূরে। সুরমা বললেন, দূরে তো বুঝলাম, কত দূরে? অনেক দূরে। অনেক দূরেরও তো একটা হিসাব আছে, সেই হিসাব বলো, কত মাইল দূরে? জানি না। জানি না কেমন কথা? বাবলু তার উত্তরে এমন ভাবে হাসছে যেন সুরমা অত্যন্ত বোকার মতো একটা প্রশ্ন করেছেন। এই প্রশ্নের জবাব দেওয়ার দরকার নেই। সুরমার মনে নানা রকম সন্দেহ হয়। যেমন ছেলেটা পাগল না তো, ভদ্র পাগল, হইচই করে না, চুপচাপ বসে থাকে। অনেক রকম পাগলই তো সংসারে থাকে। এও কি এক ধরনের পাগল? পাগল হোক ছাগল হোক, ছেলেটার উপর তার মায়া পড়ে গেছে। মায়া পড়ার প্রধান কারণ হলো ছেলেটা দেখতে অবিকল তার মৃত ছেলের মতো। দ্বিতীয় কারণ, ছেলেটা অতি ভদ্র। আজকালকার ছেলেরা এত ভদ্র হয় না, বেয়ারা ধরনের হয়। এ পেয়ারা না, লাজুক এবং মুখচোরা। এরকম মুখচোরা লাজুক স্বভাবের ছেলে ম্যাজিক দেখায় কি করে, সে এক রহস্য। ম্যাজিকের ব্যাপারে সুরমার তেমন উৎসাহ নেই। ম্যাজিক হচ্ছে ছেলে ছোকরার বিষয়। ছেলেটার ম্যাজিক একবারই তিনি দেখেছেন, তার কাছে এমন কিছু আহামরি মনে হয়। সে একটা কাগজ টেবিলের উপর রেখেছে, দেখতে দেখতে কাগজটায় আপনা আপনি আগুন ধরে গেল, চোখের সামনে পুড়ে ছাই। এটা এমন কোনো ম্যাজিক না, কাগজে গোপন কিছু দিয়ে রেখেছিল, অ্যাসিড ফ্যাসিড জাতীয় কিছু। ভালো ম্যাজিক, তবে এর চেয়ে ভালো ম্যাজিক তিনি ছোটবেলায় অনেক দেখেছেন। একজন জাদুকর শূন্য থেকে ডিম তৈরি করলেন। একটা ডিম থেকে দুটো ডিম হলো, তিনটা ডিম হলো, আবার মিলিয়ে গেল। এই ছেলেটা ভালো ম্যাজিক দেখায় বলেই যে তাকে এখানে রাখা হয়েছে তা না, তার উপর মায়া পড়ে গেছে বলেই সে এখনো আছে। যেদিন মায়া কেটে যাবে তাকে চলে যেতে বলা হবে। সংসারে একটা বাড়তি মানুষ পোষা সহজ ব্যাপার না। যে দিনকাল পড়েছে, নিজের আত্মীয় স্বজনদেরই কেউ জায়গা দেয় না, আর এ হলো বাইরের অজানা অচেনা একজন মানুষ। এই যুগে অচেনা একজনকে বিশ্বাস করাও ঠিক না। রাতে ঘুমোতে যাওয়ার সময় সুরমার প্রায় মনে হয়, ছেলেটা জিনভূত না তো? মানুষের সংসারে জিন এসে বাস করে, এরকম গল্প তো প্রায় শোনা যায়। একটা গল্প আছে, মাদ্রাসার হোস্টেল থেকে একটা জিনের ছেলে পড়ে। পড়াশোনায় সে খুবই ভালো। মাদ্রাসার সুপার এক রাতে ছেলেটার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি কি মনে করে যেন ছেলেটার ঘরের জানালা দিয়ে উঁকি দিলেন। দেখলেন ছেলেটা বিছানায় শুয়ে আছে, শুয়ে শুয়ে বই পড়ছে। হঠাৎ সে হাতের বইটা রেখে বইয়ের সেলফের দিকে হাত বাড়াল। বইয়ের সেলফটা ঘরের অন্য প্রান্তে, অনেকটা দূরে। তিনি স্তম্ভিত হয়ে দেখলেন ছেলেটার হাত লম্বা হচ্ছে তো হচ্ছেই, সাপের মতন হয়ে যাচ্ছে। মাদ্রাসার সুপার এই দৃশ্য দেখে ভয় বিকট চিৎকার করে
অজ্ঞান হয়ে গেলেন। এরপর থেকে ছেলেটাকে আর দেখা গেল না। হতেও তো পারে টুনু নামের এই ছেলেটা আসলে একটা জিন, মানুষের বেশ ধরে তাদের সঙ্গে আছে। সুরমা এক রাতে ছেলেটার সম্পর্কে তার এই ভীতির কথা মবিনুদ্দিনকে বলছিলেন। মবিনুদ্দিন বিরক্ত গলায় বললেন, তোমার কি ব্রেন ডিফেক্ট হয়ে গেল? সুরমা আমতা আমতা করে বললেন, কথার কথা বলেছি, জগতে কত রহস্যময় ব্যাপার ঘটে। মবিনুদ্দিন বললেন, জগতে কোনো রহস্যময় ব্যাপার ঘটে না। একটা দরিদ্র ছেলে ম্যাজিক ফ্যাজিক দেখায়, থাকার জায়গা নেই, কয়েকদিন এখানে আছে। তোমার যদি পছন্দ না হয় বলে দাও, চলে যাবে। তাও তো বলছো না, রোজ রান্না করে খাওয়াও, বেশ আদর করেই তো খাওয়াচ্ছ। ছেলেটা ওর নিজের সম্পর্কে কিছুই তো বলছে না। দেশ কোথায় এটাই তো এখনো বলেনি। কোনো কারণে হয়তো বলতে চায় না। বলতে চাইবে না কেন? এটা সন্দেহজনক না? তুমি একদিন ভালো মতো জিজ্ঞেস করো না কেন? করব, জিজ্ঞেস করব। এখন ঘুমাও তো, ঘ্যান ঘ্যান করবে না। আমি ঘ্যান ঘ্যান করছি? হ্যাঁ করছো। তুমি হচ্ছ এমন একজন মহিলা যার চিন্তার সঙ্গে কর্মের কোনো মিল নেই। তুমি কাজ করো উত্তরে, চিন্তা করো দক্ষিণে। তার মানে কি? মানে বুঝাতে পারবো না। সবকিছুর মানে বুঝাতে পারলে তো কাজই হয়েছিল। রাত হয়েছে, এখন ঘুমাও। মবিনুদ্দিন পাশ ফিরে শুলেন। স্ত্রীর সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে না। আজ দুপুরেই তিনি সুরমাকে দেখেছেন ম্যাজিশিয়ান ছেলেটার সঙ্গে আদিক্ষেতা করতে। তাকে খেতে দেওয়া হয়েছে, ছেলেটা বলল সে সজনে ডাঁটা খাবে না। সুরমা অবাক হয়ে বলল, এ কি, সজনে ডাঁটা খাবে না কেন? খুবই পুষ্টিকর জিনিস, খাও বললাম। না খেলে আমি খুবই রাগ করব। আমার রাগ কি জিনিস তুমি জানো না। অচেনা অজানা একটা ছেলে, সে সজনে ডাঁটা খেলে খাবে, না খেলে না খাবে। এত কেন সাদাসাদি? খাবার পর টক দইয়ের বাটি বের হলো। মমিনুদ্দিন জানেন টক দই ছেলেটার জন্য আনা হয়েছে। তিনি বা সুপ্তি কেউই টক দই খায় না। ম্যাজিশিয়ান ছেলেটা অত্যন্ত পছন্দ করে খায়। বিস্ময়কর বিস্ময়কর ব্যাপার হচ্ছে, তার ছেলে টুনুও টক দই পছন্দ করে খেত। রোজ খাওয়া শেষ করে বলতো, মা, টক দই আছে? হ্যাঁ, ম্যাজিশিয়ান ছেলেটার মধ্যে কিছু রহস্যময় ব্যাপার আছে। সুযোগ সুবিধা মতো তিনি দুই একটা কথা হয়তো তাকে জিজ্ঞেস করবেন। তবে ছেলেটা এমন কোনো অপরাধ করেনি যে উকিল হয়ে প্রশ্ন করে তাকে নাজেহাল করতে হবে। বাবার নাম কি, মায়ের নাম কি, দেশের বাড়ি কোথায়, মামার বাড়ি কোথায়, কোন জেলা কোন গ্রাম, পড়াশোনা কি, যত ফালতু ব্যাপার। একটা দরিদ্র ছেলে বিপদে পড়ে কয়েকদিন আছে, যথাসময় চলে যাবে। নিজ থেকে যদি না যায় তিনিই চলে যেতে বলবেন, খুব ভদ্রভাবে বলবেন, যাতে বেচারা মনে কষ্ট না পায়। তিনি নিজে দরিদ্র মানুষ, তার পক্ষে যতদিন সম্ভব হয়েছে তিনি সাহায্য করেছেন, এখন আর পাচ্ছেন না। মমিনুদ্দিন খুব ভালো করেই জানেন সুরমা বা সুপ্তি কেউই ম্যাজিশিয়ান ছেলেটাকে চলে যেতে বলতে পারবে না। তারা ছেলেটাকে অসম্ভব পছন্দ করে। তার কাছে মনে হয় এটাও ঠিক না। কোনো কিছুরই বাড়াবাড়ি ভালো না। কাউকে পছন্দ করা ভালো, কিন্তু সেই পছন্দ বাড়াবাড়ি পর্যায়ের হওয়াটা ভালো না। তার ধারণা সুরমা ও সুরমার কন্যা স্বাভাবিকভাবে কিছুই করতে পারে না। সবকিছুই তারা বাড়াবাড়ির পর্যায়ে নিয়ে যায়। ছেলেটাকে তিনি পছন্দ করেন, তবে সেই পছন্দের মধ্যে কিন্তু আছে, বেশ বড় ধরনের কিন্তু। তার ধারণা ছেলেটা মনের কথা বুঝতে পারে। এরকম মনে করার পেছনে কারণ আছে। গত পরশু দুপুরে তিনি খাওয়া দাওয়া করে শুয়েছেন। শীতকালের দুপুরে লেপের ভেতর ঢুকলেই ঘুম আসবেই। তারও ঘুম আসছে, চোখ বন্ধ করে ফেলেছেন। হঠাৎ মনে হলো জর্দা দিয়ে একটা পান খেতে পারলে ভালো হতো। ঘরে পানের চল নেই। পান খেতে হলে কাউকে দোকানে পাঠাতে হবে। বাবলু আছে, তাকে বললেই হয়। বলতে ইচ্ছা করলো না। সুরমা নানান ভেজাল করবে, হ্যান ত্যান শতেক প্রশ্নে মাথা ধরিয়ে দেবে। পান আনাচ্ছ কেন? জর্দা দিয়ে পান আবার কবে ধরলে? একটা কোনো নেশা ছাড়া থাকতে পারো না? সিগারেট পান বাকি রইল কি? মদটা ধরে ফেলো, তাহলে কেউ আর বলতে পারবে না যে একটা নেশা বাকি আছে। শত প্রশ্নের জবাব দেওয়ার চেয়ে শুয়ে থাকা ভালো। সন্ধ্যাবেলায় যখন বের হবেন তখন দোকান থেকে একটা পান কিনে নিলেই হবে। মমিনুদ্দিন ঘুমাবার আয়োজন করলেন, কিন্তু ঘুম এলো না। ঘুমের মধ্যে পান, অর্থাৎ মাথার মধ্যে পানি ঘুরতে লাগলো। কয়েক বছর আগে ঢাকা শহরে স্টেডিয়ামে বরফ দিয়ে ঠান্ডা করা পান খেয়েছিলেন। সেই পানের স্বাদ এখনো মুখে লেগে রয়েছে। তিনি ঠিক করলেন বইয়ের চালান আনতে এবার যখন ঢাকা যাবেন তখন গোটা দশেক পান নিয়ে আসবেন, দোকানে রেখে দেবেন, যে কদিন খাওয়া যায় খাবেন। মনের এই অবস্থায় সুপ্তি ঢুকলো, তাকে হতভম্ব করে দিয়ে বলল, বাবা,
এই নাও তোমার জর্দা পান। তিনি বললেন, জর্দা পান মানে? পান কি জন্য? খাবার জন্য। আবার কি জন্য? কে এনেছে? ম্যাজিশিয়ান ভাইয়া এনেছে। সে শুধু শুধু পান আনবে কেন? তাকে কি পান আনতে বলেছি? বলেছ নিশ্চয়ই, ভুলে গেছো? ইস বাবা, তুমি সামান্য ব্যাপার নিয়ে এত কথা যে বলতে পারো, আশ্চর্য। কথা বাড়িও না, পান নাও, আমি হোমওয়ার্ক করছি। মমিনুদ্দিন পান নিলেন, তবে তার মনে বিরাট এক কিন্তু ঢুকে গেল। ব্যাপারটা কি? ছেলেটা যত বড় ম্যাজিশিয়ানই হোক, পিসি সরকার না তো। পিসি সরকারও মনের কথা বলতে পারতেন না। এ বলছে কিভাবে? সাধু সন্ন্যাসী পীর ফকিরদের এইসব ক্ষমতা থাকে। এই ছেলে সাধু সন্ন্যাসীও না, পীর ফকিরও না। এত শর্খের জর্দা দেওয়া পান তার কাছে ঘাসের মতো লাগতে লাগলো। আরেক দিনের কথা, তিনি বিরস মুখে দোকানে বসে আছেন। বিক্রি বাট্টা কিছুই নেই, কাস্টমার তো দূরের কথা, মাছিও উঠছে না। বিকেলের দিকে একজন কাস্টমার এসে একটা জ্যামিতি বক্স নাড়াচাড়া করলো, দাম জিজ্ঞেস করলো, কিনল না। মবিনুদ্দিন তার দোকানে বই ছাড়াও খাতা, পেন্সিল, জ্যামিতি বক্স এইসব রাখেন, যাতে অফ সিজনে পুরোপুরি বসে থাকতে না হয়। কোনো লাভই নেই। যখন বই বিক্রি হয় না তখন অন্য কিছুও বিক্রি হয় না। মমিনুদ্দিনের ধারণা হলো আজ বোধহয় মঙ্গলবার। মঙ্গলবারটা তার জন্য খারাপ। আজ কি বার তিনি মনে করার চেষ্টা করছেন। আশ্চর্য, মনে করতে পারলেন না। একবার মনে হচ্ছে সোমবার, আরেকবার মনে হচ্ছে মঙ্গলবার। ঘরে একটা ক্যালেন্ডার ঝুলছে, তারিখ জানা থাকলে বারটা বের করা যেত। হঠাৎ লক্ষ্য করলেন তারিখটাও তার মনে নেই। নিজের উপর যখন খুবই রাগ লাগছে তখনই বাবলু বলল, স্যার আজ বুধবার। তিনি গম্ভীর গলায় বললেন, আজ কি বার আমি কি তোমার কাছে জানতে চেয়েছি? ছেলেটা হকচকিয়ে গিয়ে বলল, জি না। তাহলে শুধু শুধু বললে কেন আজ বুধবার? অকারণে কথা বলবে না। অকারণে কথা বলা আমি পছন্দ করি না। অন্য কেউ বললে আমার ভালোও লাগে না, এটা মনে রাখবে। অধিক কথা বলা মানে অকারণে আয়ু ক্ষয়। জি আচ্ছা, মনে রাখবো। ছেলেটার এইসব রহস্য তার ভালো লাগে না। মাঝে মাঝে তার ইচ্ছা করে ডেকে এনে বলেন, ঠিক করে বলো তো তোমার ব্যাপারটা কি? ছেড়ে কাশো। তুমি কি মনের কথা বুঝতে পারো? পারলে বলো হ্যাঁ, না পারলে বলো না। নো হাঙ্কি পাঙ্কি। আমি যেমন অধিক কথা বলা পছন্দ করি না, তেমনি হাঙ্কি পাঙ্কিও পছন্দ করি না। ছেলেটা যদি স্বীকার করে সে মনের কথা বলতে পারে, তাহলে তিনি তাকে দুটো কথা শুনিয়ে দেবেন। কঠিনভাবে বলবেন, মনের কথা বলার এই বিদ্যা শিখলে কোথায়? এটা তো ভালো বিদ্যা না, এটা খারাপ বিদ্যা। যে বিদ্যায় মানুষের উপকারের থেকে অপকার হয় বেশি, সেই বিদ্যা খারাপ বিদ্যা। সেই বিদ্যার চর্চা করাও পাপ। কথাগুলো দেরি না করে বলে ফেলা দরকার। মমিনুদ্দিন রোজই একবার ভাবেন আজ বলবেন, শেষ পর্যন্ত বলা হয় না। তারপর এমন এক ঘটনা ঘটলো যে মমিনুদ্দিন মনস্থির করলেন ব্যাপারটা আজই ফয়সালা করতে হবে। ঘটনাটা এরকম, মাঝরাত, তিনি ঘুমোচ্ছেন। প্রচন্ড শীত পড়ছে। তিনি লেপের নিচে ঢুকে আছেন। শীতের জন্যই তার ঘুম ভেঙে গেল। জানালা ভালো করে বন্ধ হয়নি, হু হু করে তীব্র ঠান্ডা হাওয়া আসছে। তিনি বিছানায় উঠে বসলেন। তার মনে হলো বসার ঘরে কে যেন হাঁটাহাঁটি করছে, জিনিসপত্র নাড়াচাড়া করছে। চোর না তো। কৃষ্ণপক্ষের শীতের রাতগুলো চোরগুলোর জন্য খুবই আনন্দের। গায়ে তেল মেখে মোটামুটি নিশ্চিন্ত হয়ে চুরি করতে যায়। খুটখাট শব্দ যতই হোক, গৃহস্থ জাগবে না। শীতের রাতের সুখের ঘুম ভাঙবে না। ঘর কবরের মতো অন্ধকার। ট্রান্সফরমার বাস্ট করেছে বলে 7 দিন ধরে ইলেকট্রিসিটি নেই। ট্রান্সফরমার ঠিক করারও কিছু হচ্ছে না। শহরের একটা অংশ অন্ধকারে পড়ে আছে। অদ্ভুত দেশ। মেঝেতে যে হারিকেন জ্বালানো ছিল সেটা কি কারণে যেন নিভে গেছে। মবিনুদ্দিন দিয়াশলাইয়ের খোঁজে বালিশের নিচে হাত দিলেন। যা ভেবেছিলেন, দিয়াশলাই নেই। সুরমার দেয়াশলাই ভীতি আছে। বালিশের নিচে বা তোষকের নিচে দেয়াশলাই দেখলেই সে সরাবে। তার ধারণা প্রায় আপনা আপনি বোম ফাটার মতো দেয়াশলাইয়ের বাক্স ফেটে উঠে বিরাট অগ্নিকাণ্ড হবে। নেহায়েত ভয় সাবধানতার জন্য এই বাড়িতে কিছু হচ্ছে না। মবিনুদ্দিন সাবধানে খাট থেকে নামলেন। অন্ধকারের দরজা খুলে বসার ঘরে এলেন। চোর বাড়িতে থাকলেও দরজা খোলার শব্দে এতক্ষণে পালিয়ে যাওয়ার কথা। তারপরও ঘরে হাঁটাহাঁটির শব্দ হচ্ছে। বিস্মিত মবিনুদ্দিন বললেন, কে? ছেলেটা বলল, জি আমি। এত রাতে জেগে আছো? জি। কি করছো? বই পড়ছি। বই পড়ছি মানে? অন্ধকারে বই পড়ছো কিভাবে? ছেলেটা কোনো জবাব দিল না। মমিনুদ্দিন বললেন, কি বই পড়ছো?
শক্তির ইতিহাস বইটা একটু দেখছিলাম। তুমি কি অন্ধকারে দেখতে পাও? জি। কিভাবে দেখো? ম্যাজিকের সাহায্যে? বাবলু জবাব দিল না। মমিনুদ্দিন বললেন, আমি গায়ে কি পরেছি তুমি বলতে পারবে? আপনি হলুদ রঙের একটা গেঞ্জি পরে আছেন। আচ্ছা ঠিক আছে, তুমি ইতিহাস বই পড়ো, আমি কাল সকালে তোমার সঙ্গে কথা বলবো। জি আচ্ছা। ভালো কথা, তুমি কি বলতে পারবে আমার দেশলাইটা কোথায়? বলতে পারলে বলো। হারিকেনটা জ্বালিয়ে রাখি, শীতের রাতে চোরের উপদ্রব হয়। দেশলাইটা আপনার বালিশের নিচেই আছে। আচ্ছা ঠিক আছে, কাল সকালে তোমার সঙ্গে জরুরি কথা আছে। স্টোরি টেলিং বাই শাওনের সকল লিসনারদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধৈর্য সহকারে এই গল্পটি শোনার জন্য। হুমায়ুন আহমেদের কালো জাদুকর গল্পটির আজকে এতটুকুই হচ্ছে প্রথম পর্ব। ইনশাল্লাহ সামনের সোমবার রাত 11:59 আমরা এই গল্পটির বাকি অংশ আপনাদের জন্য নিয়ে আসব। আমাদের এই অডিও স্টোরিগুলো কেমন লাগছে তা অবশ্যই আমাদের জানাবেন, এবং প্রত্যেক বৃহস্পতিবার রাত 11:59 আমাদের নর্মাল যে এপিসোড, ভৌতিক এপিসোড, সেটা তো থাকবেই। তার সাথে এই প্রত্যেক সোমবার রাত 11:59 আপনারা পাবেন বিভিন্ন ভৌতিক রহস্য ভরা গল্পের অডিও। তারই ধারাবাহিকতায় আজকে প্রচারিত হলো হুমায়ুন আহমেদের কালো জাদুকরের প্রথম পর্ব। আজকে আসছি, সবাই ভালো থাকবেন। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেল লিঙ্কটি আপনারা ছড়িয়ে দেবেন। আপনাদের একটি লাইক শেয়ার আমাদের অনেক সাহস যোগায়। সবাই ভালো থাকবেন। আজকে আসছি। আসসালামু আলাইকুম।